2 বছর পর শেখ হাসিনার প্রকাশ্যে আসার খবর, জানাবে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। শেখ হাসিনার ভবিষ্যৎ বক্তব্যের আগে ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বার্তা। স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণীতে লটারি বহাল, হচ্ছে না পরীক্ষা। ভবদহের স্থায়ী সমাধানের দাবিতে ডিসি চত্বরে পানিবন্দীদের অবস্থান। ফ্যাসিস্টদের দমনে আরও কঠোর হবে পুলিশ, ঝিনাইদহে ঘোষণা খুলনা রেঞ্জের ডিআইজির। স্কুল কলেজ মাদ্রাসায় ফুটবল দল গঠন না করলে এমপিও স্থগিতের উদ্যোগ। বন্দিদশায় অং সান সুচির সঙ্গে রেড ক্রস প্রতিনিধির সাক্ষাৎকারের খবর দিল মিয়ানমার সরকার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামার কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 5 আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন। প্রতিবেদন অনুযায়ী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবং এতে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরো কয়েকজন রাজনৈতিক ও জনপরিচিত ব্যক্তি অংশ নেবেন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম কোনো প্রকাশ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা। ফলে তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, পলাতক শেখ হাসিনা সহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারে, সেই বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। হুমায়ুন কবির আরও বলেন, এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জবাবে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়। আগামী 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে আগের মতোই লটারির মাধ্যমেই প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে নামেমাত্র পরীক্ষা নেওয়া হতে পারে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, আগের মতোই লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অন্য শ্রেণীগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণার পর থেকে অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। শিশু সন্তানদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে অনেকেই কোচিং সেন্টার ও গৃহ শিক্ষকদের দ্বারস্থ হন। অভিভাবকদের এই উদ্বেগ কমাতে মন্ত্রী নামেমাত্র পরীক্ষা নেওয়ার কথা জানালেও দুশ্চিন্তা কমেনি। ফলে পরীক্ষা নেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ভবদহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং কার্যকর টিআরএম বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন পানিবন্দী মানুষ। আজ আয়োজিত এই কর্মসূচিতে মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের শত শত মানুষ অংশ নেন। লাঙল, কাস্তে ও শাপলা হাতে নিয়ে বৃষ্টির মধ্যেও তারা তাদের দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতি বছর 6 থেকে 7 মাস জলাবদ্ধতায় কৃষিজমি, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তাই সব নদী, খাল পুনর্খনন, আমডাঙ্গা খালের সংস্কার, পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ এবং কার্যকর টিআরএম বাস্তবায়নের দাবি জানান তারা। অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ভবদহবাসীর দাবিকে যৌক্তিক উল্লেখ করে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগের আশ্বাস দেন এবং আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ব্যক্তিগতভাবে 1 লাখ টাকা সহায়তার ঘোষণা দেন। আয়োজনের শেষ অংশে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রী বরাবর সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে বিশেষ দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন অবস্থান কর্মসূচির নেতৃত্বদানকারীরা।
প্রেস ক্লাব যশোরের নিচতলায় নবসজ্জিত শহীদ সাংবাদিক শামসুর রহমান মিলনায়তন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন মিলনায়তনটির উদ্বোধন করেন। প্রেস ক্লাবের জীবন সদস্য মীর মোশাররফ হোসেন বাবুর একক অর্থায়নে আধুনিকায়ন ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আধুনিক এই মিলনায়তন এখন থেকে প্রেস ক্লাবের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও সংবাদ সম্মেলনের জন্য ব্যবহৃত হবে। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের জন্য আরো উন্নত পরিবেশ নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু এবং সাধারণ সম্পাদক এস.এম. তহিদুর রহমান পরিচালনা করেন। খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে। 5 ও 15 আগস্টকে ঘিরে কোনো শঙ্কা নেই, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। আজ বিকেলে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। ডিআইজি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোন পুলিশ সদস্য মাদকে জড়িত থাকলে ডোপ টেস্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে। তিনি আরো জানান, ডাকাতি ও দস্যুতা দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নারীর প্রতি সহিংসতার ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তারের নির্দেশ রয়েছে। পাশাপাশি গুজব প্রতিরোধে দ্রুত ও সঠিক তথ্য গণমাধ্যমে সরবরাহের নির্দেশনাও দেওয়া হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় প্রান্তিক কৃষক ও জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করেছে ব্রাক। উপকারভোগীদের হাতে একটি গার্ডেন টিলার, একটি পাওয়ার টিলার এবং একটি সৌরচালিত সেচ প্রকল্পের মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। ব্রাক জানায়, এর আগে দেবহাটা ও কালীগঞ্জ এলাকার ভার্মি কম্পোস্ট, হাঁস মুরগির বাচ্চা, মাছের পোনা, উন্নত বীজ বিতরণ, বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং নারীদের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বিআরডিবির আওতাধীন কৃষক সমবায় সমিতির দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিআরডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অতীতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের আবারও কমিটিতে আনার চেষ্টা চলছে। এতে সমবায়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। খেলার সংবাদ। দেশ জুড়ে ফুটবলের নতুন জোয়ার তুলতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় ফুটবল দল গঠন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। দল না গঠন করলে এমপিও স্থগিতের মতো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ নামের জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার কথাও ভাবা হচ্ছে। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতাটিকে আরো ব্যাপক করতে উপজেলা পর্যায়ে একটা নয় 4-5টা মাঠে একসঙ্গে খেলা হবে। এতে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে এবং উৎসবের পরিবেশ তৈরি হবে। তিনি আরো বলেন, যদি কোনো প্রতিষ্ঠান 11 বা 15 জন খেলোয়াড় নিয়ে একটা দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীর সংকট আছে বলে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করা উচিত। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মিয়ানমারে বন্দি দশায় থাকা নোবেলজয়ী নেত্রী অং সান সুচির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একজন প্রতিনিধির সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। আজ রাজধানী নেপিডোতে আইসিআরসির আবাসিক প্রতিনিধি আর্নো দা বেক্স সুচির সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক রেড ক্রস। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন 81 বছর বয়সী অং সান সুচি। এরপর দীর্ঘ সময় ধরে তার অবস্থান ও স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। সম্প্রতি মিয়ানমার সরকার জানায়, সুচিকে গোপন কারাগার থেকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। তবে তার ছেলে কিম অ্যারিস দাবি করেছেন, এখনো সুচির জীবিত ও সুস্থ থাকার স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন মামলায় সুচিকে 33 বছরের কারাদণ্ড দেওয়া হলেও চলতি বছর সাধারণ ক্ষমার আওতায় তার সাজা কমিয়ে 18 বছর করা হয়েছে। দর্শক, এ ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।